আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। মুখ ও দাঁতের যত্নে আজকে দ্বিতীয় পর্বে আমি অতিথি হিসেবে আছি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। বর্তমানে কর্মরত আছি সহকারী পরিচালক হিসেবে ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালে। এক ভাই প্রশ্ন করেছেন যে স্যার, আমার ছেলের দাঁতের মাড়িতে টিউমারের মতো ফুলে যায়, মাঝে মাঝে সেটা ফেটে গিয়ে লবণাক্ত তরল বের হয়, এটা কি পুজ? এর কারণ ও চিকিৎসা কি? বাসায় কি কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে? আপনার ছেলের বয়স আসলে আপনি উল্লেখ করেননি। টিউমারের মতো ফুলে যায় মানে বোঝা যাচ্ছে যে ওখানে ইনফেকশন হয়ে একটি গোটার মতো হয়, সেটি মাঝে মাঝে ফুলে যায়, অর্থাৎ এটা একটা ইনফেক্টেড কেস। তো যেহেতু বয়স উল্লেখ করেননি, আমার মনে হচ্ছে বয়স তার খুবই কম, অর্থাৎ 10 বছরের নিচেই হওয়ার সম্ভাবনা বেশি। এই সমস্ত ক্ষেত্রে হয় কি, দুধের দাঁতে এক ধরনের ক্যাভিটেশন হয় এবং ক্যাভিটেশন হয়ে খাবার জমে জমে দাঁতের যে মজ্জাটা, যেটাকে আমরা বলি ডেন্টাল পাল্প, সেটি আসলে ইনফেক্টেড হয়ে তখন এটা পুজ আকারে মাড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করে। তো প্রাথমিক চিকিৎসা হচ্ছে আপনি অবশ্যই এই ক্ষেত্রেও খাবার যেন না জমে সেটি আপনি লক্ষ্য করবেন এবং একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এই ক্যাভিটেশনটা পরীক্ষা করে নেবেন যে আসলে যদি ইনফেক্টেড হয় তাহলে কিন্তু বড়দের যেমন রুট ক্যানাল করা হয়, ছোটদের এক ধরনের রুট ক্যানাল সিস্টেম আছে যেটাকে পালপেক্টমি বলি আমরা, বা দাঁতের মজ্জা প্রতিস্থাপন, সেটি করার মাধ্যমে কিন্তু এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। তবে এটির চেয়ে বড় কথা হচ্ছে আপনার বা আপনাদের যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, তাদের দাঁতের যত্নের ব্যাপারে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যেন অন্যান্য খাবারের কারণে, বিশেষ করে যেগুলো চকলেট জাতীয় খাবার, সুগার জাতীয় খাবার, এগুলো কিন্তু যদি খেয়ে রাতে ঘুমিয়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এক ধরনের কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে ক্যাভিটেশন ডেভেলপ করে বা ক্যারিজ বা দাঁতের ক্ষয়রোগ ডেভেলপ করে এবং এটি আলটিমেটলি আনট্রিটেড থাকলে একটা সময় তখন ইনফেক্টেড হয়ে যায়। এবং আপনি যেটি বলেছেন যে টিউমারের মতো ফুলে যায়, সেটি আসলে একটি ইনফেকশনেরই একটা লেটার পার্ট। তো আশা করছি আপনি আমার উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে স্যার, আমার দাঁতের মাঝখানে ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে, গর্তগুলো কালো হয়ে গেছে, চিবানো দাঁতের দুপাশে মাঝে মাঝে মাড়ি ফুলে যায়, এটি কি ধরনের সমস্যা? কি করণীয় হলে উপকার পাবো? আসলে একটি কথা বলি আমি, আপনারা যারা প্রশ্ন করছেন তাদের বয়সটি উল্লেখ করলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। আপনি আপনার নাম এবং বয়স উল্লেখ করেননি, তারপর প্রশ্নটির সমাধান আমি দেওয়ার চেষ্টা করছি। ছোট ছোট গর্ত মানে হচ্ছে ক্যাভিটেশন বা ক্যারিজ। আসলে আমরা মুখের যত্নের ব্যাপারে যেটিকে এমফাসিস দিই সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি যখন দাঁত ব্রাশ করবেন তখন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে মুখ হা করে আপনি আপনার দাঁতের কন্ডিশনটুকু দেখবেন। যদি দেখেন যে দাঁতের মাঝখানে এই ধরনের কালো অংশ দেখা যাচ্ছে তাহলে ধরে নেবেন এটি এক ধরনের ক্যাভিটি বা ক্যারিজ বা ক্ষয়রোগ। এবং এই ক্ষয়রোগটুকুই এই ক্ষয়রোগই আলটিমেটলি আপনাকে একসময় ভোগাবে। তো সুতরাং আপনি কোনো এই আরো মজার ব্যাপার হচ্ছে এই ধরনের ক্ষয়রোগে কিন্তু কোনো ধরনের ব্যথা হয় না। তো যেহেতু ব্যথা হয় না, এর ফলে অনেকে আমরা বলি যে এটা কোনো রোগ না, কিন্তু এটি কিন্তু রোগের সূত্রপাত। সুতরাং দাঁতের ক্যাভিটি বা ক্যারিজ হচ্ছে বড় ধরনের রোগের সূত্রপাত। আপনাকে পরামর্শ দেবো যে ইমিডিয়েটলি আপনি একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এই ধরনের ক্যাভিটেশন বা ক্যারিজ থেকে মুক্ত হবেন, অর্থাৎ এক ধরনের পার্মানেন্ট ফিলিং করিয়ে নেবেন। এখন কিন্তু বাংলাদেশে অনেক ধরনের ফিলিং মেটেরিয়ালস পাওয়া যায়, অনেক ভালো ভালো মেটেরিয়ালস পাওয়া যায়। আপনি চাইলে আপনার কসমেটিক ফিলিং করিয়ে দাঁতের স্বাভাবিক যে কালার সেই কালারটুকুও ফেরত পাবেন। 3 নম্বর প্রশ্ন করেছেন যে স্যার, আমার ছোট ভাই সাইকেল থেকে পড়ে একটি দাঁত ভেঙে ফেলেছে, ব্যথার ওষুধ খাওয়াচ্ছে কিন্তু ব্যথা কমছে না, এই অবস্থায় কি করণীয়? ভাঙ্গা দাঁত কি আবার জোড়া লাগানো যায়? ভাঙ্গা দাঁত জোড়া লাগানো যায়, কিন্তু সে ভাঙ্গা অংশটুকু দিয়ে নেয়, অন্যভাবে আমরা এটিকে প্রতিস্থাপন করি। আর সাইকেল থেকে পড়ে গিয়েছে তার মানে হচ্ছে দাঁতটি ট্রমাটাইজড হয়েছে ভালো মতোই, এই ক্ষেত্রে দাঁতে ফ্র্যাকচারও হতে পারে। সুতরাং এক্স-রে মাধ্যমে দেখতে হবে দাঁতের কোন অংশটুকু আসলে ফ্র্যাকচার হয়েছে কিনা এবং সে ফ্র্যাকচার লেভেলটুকু আমরা মেজারমেন্ট করি এবং সে অনুযায়ী আসলে অ্যাকর্ডিংলি চিকিৎসা করি। যদি বেশি পরিমাণে ভেঙে যায় বা দাঁতের মজ্জা এক্সপোজ হয়ে যায় তাহলে অবশ্যই দাঁতটিকে আপনি দেরি না করে, কাল বিলম্ব না করে রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে কিন্তু দাঁতটিকে আপনি সঠিকভাবে প্রতিস্থাপন বা রাখতে পারেন। আদারওয়াইজ এটি যদি আনট্রিটেড থাকে একটা সময় এটি ডিসকালার হয়ে যাবে এবং দাঁতের মজ্জা বা ডেন্টাল পাল্প যেটি সেটি ইনফেক্টেড হয়ে যাবে এবং আপনার মাড়িতে এক ধরনের বড় ধরনের অসুখ দেখা দিতে পারে, যেটি আমরা অনেক সময় সিস্টিক লেশনে আমরা পাই। তো সুতরাং দাঁত ভেঙে ফেললে
দাঁত ভেঙে ফেলে এই অবস্থায় রাখার কোনো মতেই উচিত না। আপনি খুব দ্রুতই আপনি একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এক্স-রে করিয়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটাকে মেজার করে কিন্তু আপনি চিকিৎসা নিবেন এবং ঠিক আগের মতোই আপনাকে দাঁত কিন্তু উপহার দেওয়া সম্ভব। ৪ নম্বর প্রশ্ন করেছেন শাফিন স্যার, ফেসবুকে একটি ভিডিওতে দেখেছি দাঁত ব্রাশ করার পর সঙ্গে সঙ্গে কুলি না করে মুখে কিছুক্ষণ পেস্ট রেখে দিলে নাকি দাঁতের জন্য বেশি উপকারী। এই কথার কি বৈজ্ঞানিক ভিত্তি আছে? এটা কি দাঁতের জন্য ভালো? আসলে কোন ভিডিওতে আপনি এরকম দেখেছেন আমি জানি না, কিন্তু বেসিক্যালি আমরা দাঁত ব্রাশ করার জন্য খুব অল্প সময়ের কথাই বলি। আমরা বলি না যে আপনি দাঁত ব্রাশ করতে করতে আপনি কোনো স্মৃতি রোমন্থন করবেন বা অনেকক্ষণ ধরে আপনি দাঁত ব্রাশ করবেন না, এটি কিন্তু দাঁতের জন্য মোটেই উপকারী নয়। আপনি যদি অনেকক্ষণ ধরে দাঁত ব্রাশ করেন এবং দেখা গেল যে আপনি অন্য কিছু ভাবছেন এবং সাথে দাঁত ব্রাশ করছেন, তাহলে কিন্তু আপনি আপনার অজান্তেই এক ধরনের ট্রমাটাইজ করে ফেলবেন আপনার দাঁত এবং দাঁতের মাড়িকে। তো এটি একটি বিপজ্জনক। আপনাকে আমরা যেটি পরামর্শ দেব সেটি হচ্ছে যে মাত্র ১ থেকে ১.৫ মিনিট বা ম্যাক্সিমাম ২ মিনিটের বেশি আপনি কখনোই দাঁত ব্রাশের পিছনে সময় ব্যয় করবেন না। এবং দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম যেটি সেটি আপনি ইউটিউবে দেখে নিতে পারেন, যে উপরের দাঁত নিচের দিকে এবং নিচের দাঁত উপরের দিকে এবং কখনোই সাইড টু সাইড আপনি ব্রাশ করবেন না এবং ব্রাশের ক্ষেত্রে খুবই সফট ব্রিসেল ব্রাশ আপনি ইউজ করবেন এবং একটি ব্রাশ কখনোই ২ মাসের বেশি ইউজ করা ঠিক নয়। তো এইভাবে যদি আপনি ব্রাশ করেন তাহলে কিন্তু আপনার সঠিক পদ্ধতিতে আপনি দাঁত ব্রাশ করবেন আমরা ধরে নেব। আর পেস্ট হচ্ছে কোনো একক পেস্টের উপরে আপনি ডিপেন্ডেন্ট হবেন না। পেস্ট কিন্তু আপনি চেঞ্জ করবেন, কারণ এক এক পেস্ট বা এক এক কোম্পানির পেস্টের ক্ষেত্রে এলিমেন্টগুলো কিন্তু এক এক ধরনের। ফ্লোরাইডযুক্ত যে পেস্টগুলো রয়েছে সেগুলো যদি আপনি কিছুক্ষণ ধরে রাখেন এবং কিছু ধরনের কেমিক্যাল মেডিয়েটর আছে যেগুলো আপনার সুদিং ইফেক্ট দিবে, সেই ক্ষেত্রে একটু সময় রেখে আপনি ব্রাশ করে ফেলতে পারেন, কিন্তু কখনোই খুব বেশি সময় ধরে আপনার এখানে রাখার কোনো উপকারিতা আসলে ওভাবে নাই। নাম আশরাফুল লিখেছেন যে স্যার, আমার বোনের বয়স ১৭ বছর। ও হাসলে বা কথা বলার সময় মাড়ি অনেক বেশি দেখা যায়, দেখতে একটু খারাপ লাগে। ইউটিউবের একটা ভিডিওতে দেখেছি যে এর চিকিৎসা আছে, জানতে চাই সমস্যা কি স্থায়ী কোনো সমাধান আছে? চিকিৎসা পদ্ধতিটি কেমন, খরচে বা কেমন হতে পারে? ধন্যবাদ আশরাফুল ভাই, আপনার বয়সের ব্যাপারে আপনি কনসার্ন এবং এটি বোঝা যাচ্ছে যে আপনার বোনের এবং আপনার সাথে ভাইয়ের যে একটা সুমধুর সম্পর্ক সেটি প্রতিভাত হয়েছে। ভাই বোনের সম্পর্কগুলো আসলে অনেক সুমধুর এবং এটি আসলে অনেক বছর ধরে টিকে থাকে। তো যাই হোক, এটি একটি বয়সটি হচ্ছে পারফেক্ট বয়স। আমার কাছে মনে হচ্ছে যে অর্থোডন্টিক ট্রিটমেন্টের জন্য এই বয়সটি খুবই ভালো বয়স। আপনার যেটি সমস্যা হয়েছে আপনার বোনের, সেটি হচ্ছে যে অনেক সময় দাঁত যদি প্রক্লাইন হয় তার সামনের দিকে যদি হালকা একটু উঁচু থাকে এবং যদি আমরা গাম লাইনটি যদি হাই হয় এবং লিপ লাইনটি যদি শর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে গামি স্মাইল বলি। তো এটির চিকিৎসা ২ ধরনের হতে পারে বা এটি একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অর্থাৎ অনেক সময় অর্থোডন্টিক যারা বিশেষজ্ঞ ডাক্তার আঁকা-বাঁকা দাঁত সোজা করেন তাদের সহযোগিতা লাগতে পারে। আমরা যারা সার্জারি বা পেরিওডন্টাল সার্জারি যারা করি তাদের ক্ষেত্রেও কিন্তু পেরিওডন্টাল সার্জারির মাধ্যমেও কিন্তু আপনার এই দাঁতের যে মাড়ির এক্সপোজড ভাবটা সেটা কিন্তু কমানো সম্ভব। এবং অনেক সময় আমরা অর্থোগনেথিক সার্জারি করার মাধ্যমে এটাকে একটু সেটব্যাক করেও কিন্তু আপনার এই গাম লাইনটাকে আমরা ঢেকে দিতে পারি। তো সুতরাং আমার মনে হয় যে আপনি দেরি না করে একজন বিশেষজ্ঞ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন অথবা একজন অর্থোডন্টিক সার্জনের কাছে যান বা আঁকা-বাঁকা দাঁত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান। ওখানে গেলেই উনি আপনাকে কিছু পরীক্ষার মাধ্যমে এবং এক্স-রে মাধ্যমে দেখিয়ে দেবেন যে আসলে কোন পদ্ধতিতে করলে বা যদি একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে তাহলে সমন্বিত একটা চিকিৎসা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার বোনের চমৎকার হাসি উপহার দেওয়া সম্ভব। দিদারুল ইসলাম লিখেছেন যে স্যার, অনেক ডাক্তারকে দেখি সকালে ব্রাশ না করে নাস্তা করার পর ব্রাশ করতে বলেন। আবার সিনেমাতেও দেখি বড় লোকেরা ঘুম থেকে উঠেই প্রথমে ১ কাপ চা পান করেন। আমার প্রশ্ন হলো, ব্রাশ না করে খাওয়া বা চা পান করার কোনো উপকারিতা আছে কি? আসলে সকালে আপনি তখনই ব্রাশ করবেন না যখন আপনি রাতে ব্রাশ করে ঘুমাবেন। আমরা যেটা বলি যে দিনে ২ বার ব্রাশ করবেন। একটা হচ্ছে সকালে নাস্তার পরে, একটা হচ্ছে রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে। তো আপনি যদি রাতে
এই ধরনের সিস্টেমে আপনি ব্রাশ করেন, অর্থাৎ খাওয়া দাওয়া করলেন, ডিনার সারলেন এবং ব্রাশ করলেন বা মাউথ ওয়াশ ইউজ করলেন এবং আর কিছু খেলেন না, ঘুমিয়ে গেলেন, তাহলে কিন্তু সকালে নাস্তার পরেই ব্রাশ করাটা উত্তম। নাস্তার আগে ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এবং বড় লোকেরা ঘুম থেকে উঠে চা পান করে, এটা তো সিনেমাটিক ডায়ালগ একটা। আপনি বড় লোকেরার সাথে কিন্তু অনেকেই এখন আমরা চা পান করি বা চা পানের অভ্যাস আমাদের থাকতেই পারে। তো সুতরাং আপনি যদি রাতে ব্রাশ করে ঘুমিয়ে যান, পরবর্তীতে আপনি সকালে উঠে ফজর নামাজ পড়ে আপনি ভালোমতো কুলকুচি করে কিন্তু চা পান করতে পারেন। আর চা পানে তো অনেক উপকারিতা আছেই। আসসালামু আলাইকুম স্যার, আমার মেয়ের বয়স 8 বছর চলছে, কিন্তু এখনো ওর দুধের দাঁত পড়েনি, সাইড দিয়ে বেড়া দাঁতও উঠেনি। এটি কি কোনো সমস্যা হচ্ছে? আমাদের করণীয় কি? অবশ্যই আপনাদের করণীয় আছে। এক্ষেত্রে আপনার 4.5 থেকে 6 বছর বা 7 বছর বয়সে কিন্তু দুধের দাঁত পড়তে শুরু করে। তো আপনার মেয়ের বয়স চলছে 8, তার মানে একটা বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে। আপনি অবশ্যই এক্ষেত্রে আপনার একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে যাবেন। উনি পরীক্ষা করে দেখবেন বা এক্স-রে করে দেখবেন যে এটি কেন হচ্ছে। যদি ভেতরের দিকে স্থায়ী দাগটুকু থাকে এবং সেটা যদি যথেষ্ট প্রেশারাইজ না করে, তাহলে কিন্তু দুধের দাঁত পড়ার কথা না। তো এবং খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই, ডায়েট হ্যাবিট, তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেমের কারণে আমরা তো অনেক সময় শুধুমাত্র নরম নরম খাবার খেতে অভ্যস্ত করাই বাচ্চাদের ক্ষেত্রে, এটা কিন্তু ঠিক না। বাচ্চাদের কিন্তু ভেরিয়েশন দিতে হবে ডায়েটের মাধ্যমে। শক্ত খাবার, মিডিয়াম খাবার, হালকা একটু নরম খাবার, আবার কঠিন খাবারও দেওয়া যেতে পারে। এইভাবে কিন্তু দাঁত এবং দাঁতের মাড়ি কিন্তু শক্ত হবে। অনেক সময় আমরা পেয়ারা খেতে দেই, অনেক সময় যে ফলমূলগুলো আছে সেগুলো চিবিয়ে খেতে দেই। তাহলে কিন্তু ন্যাচারাল যে প্রসেস দুধের দাঁত পড়ে যাওয়ার, সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে এবং ভেতরে যে স্থায়ী দাঁত, সেটার একটা ন্যাচারাল প্রেশার আছে, ফিজিওলজিক্যাল প্রেশার আছে। সেই প্রেশারের মাধ্যমে কিন্তু দুধের দাঁতের যে শেকড়টা একটু ধীরে ধীরে নরম হয়ে যাবে বা ক্ষয়প্রাপ্ত হবে এবং আলটিমেটলি দুধের দাঁত পড়ে যাবে। যে কোনো কারণেই হোক আপনার বাচ্চা দুধের দাঁতটি পড়েনি, আপনি ডেফিনিটলি কাল বিলম্ব না করে একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে যাবেন। উনি এক্স-রে করে দেখবেন যে কন্ডিশনটা কি। যদি দেখা গেল যে ভিতরের দাঁতটুকু আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার দুধের দাঁতটুকু রিমুভ করে দিয়ে ভিতরের দাঁতটুকু নিয়ে আসার ব্যাপারে উনি সহযোগিতা করবেন। অন্যভাবেও আরো করা যায়। তো এটি মনে হয় যে খুব দ্রুতই করা দরকার। আরেকজন লিখেছেন যে ইসহাক আলী আমার নাম, বয়স 27। স্যার, রাতে ঘুমানোর সময় আমার দাঁতে দাঁতে ঘষা লাগে, অনেকদিন ধরেই হচ্ছে। এখন দাঁতে এক ধরনের শিরশির ভাব হয়। ঘষা লাগা বন্ধ করা যায় কিভাবে? এখন আমার করণীয়। আসলে এটিকে আমরা আমাদের ভাষা বলি ব্রুক্সিজম। তো এটি অনেকের ক্ষেত্রে হয়, কিন্তু অনেকগুলো কারণ হয়। তার মধ্যে একটু খুব সিম্পল একটা কারণ বলি। আপনি যদি সারাদিন ধরে অনেক প্রেশারাইজ থাকেন, কাজের চাপে হোক বা আপনার কাজের জায়গাতে যদি অনেক লোড বেশি থাকে এবং কোনো ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমে যদি আপনি ভুগতে থাকেন বা কোনো বিষয় নিয়ে খুবই টেনসড, এই অবস্থায় যদি রাতে ঘুমান, তাহলে কিন্তু এই ধরনের হতে পারে। এবং কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কারণেও কোনো প্রবলেম থাকলে এ ধরনের কিন্তু এক ধরনের দাঁতে কিরমির ভাব বা একটু ঘষা লাগতেই পারে। তো এটিকে বলি আমরা ব্রুক্সিজম। এটি কিছু মেডিকেশন দিয়ে আমরা ঠিক করে ফেলি এবং একই সাথে আপনার কন্টিনিউয়াস যদি আপনার দাঁতে ঘষা লাগে ব্রুক্সিজমের কারণে, তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। একটা তো হচ্ছে দাঁতে দাঁত ঘষার কারণে আপনার দাঁত ক্ষয়রোগ হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং শিরশির ভাব ডেভেলপ করছে, এবং একই সাথে কন্টিনিউয়াস যদি আপনার এই ধরনের দাঁতে দাঁত ঘষা লাগে, তাহলে কিন্তু মাসেল হাইপারট্রফিও হতে পারে এবং পিএম জয়েন্টের প্রবলেম হতে পারে। অনেকগুলো কিন্তু সমস্যা আপনার এরাইজ করতে পারে এই একটি কারণে। তো এই জন্য মেডিকেশনের সাথে সাথে আমরা কারণটা খুঁজে বের করি যে কি কারণে হচ্ছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিই এবং সাময়িকভাবে উপকার পাওয়ার জন্য আমরা এক ধরনের ওয়্যার ফেসেট বা ওক্লুজাল স্প্লিন্ট বা নাইট গার্ড, যেভাবেই বলি না কেন, এটা কিন্তু আমরা ঠিক মেজারমেন্ট করে কতটুকু লাগবে, হ্যাঁ, এটা 0.5 মিলিমিটার লাগতে পারে, 1 মিলিমিটার লাগতে পারে বা 1.52 মিলিমিটার, হোয়াট এভার দ্য ডেপথ ইজ, এটা কিন্তু মেজারমেন্ট করে কিন্তু দিতে হয়। নাহলে কিন্তু আবার কম বেশি হলে কিন্তু আবার এই যে জয়েন্টটা কিন্তু আবার এফেক্টেড হতে পারে। তো সুতরাং আপনার এই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভালো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে যাবেন বা টিএমজে স্পেশালিস্টের কাছে যাবেন। উনি কিন্তু পরীক্ষা করে দেখে আপনার এই চিকিৎসা কিন্তু করে দিতে পারবেন। স্যার, আমার সামনের কয়েকটি দাঁত খুবই ফাঁকা,
খাওয়ার পর খাবার ঢুকে যায়, বিষয়টি খুবই অস্বস্তিকর। জানতে চাই দাঁতের ফাঁকা হয়ে যাওয়ার কারণ কি, এর কোনো স্থায়ী চিকিৎসা আছে কিনা? আপনার প্রশ্ন থেকে আমি আসলে খুব বেশি ক্লিয়ার হলাম না যে দাঁতের ফাঁকা কি হঠাৎ করেই হয়েছে? এটা কি কোনো ক্ষয়রোগের কারণে হয়েছে নাকি ক্যাভিটেশনের কারণে হয়েছে? ব্যাকটেরিয়া এফেক্টেড হয়ে? নাকি ন্যাচারালি আপনার এটা হয়েছে? তো যে কারণেই হোক, দাঁত ফাঁকা বা স্পেসিং এর কিন্তু অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে। আমি একটু আগে বলছিলাম যে এই ধরনের জেনারেলাইজড যদি স্পেসিং হয় দাঁতের, সেক্ষেত্রে ব্রেস সিস্টেম করে অর্থাৎ অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনার এই দাঁতগুলোকে সুন্দর একটা শেপ দিতে পারবেন আপনি। আর যদি অন্য কোনো কারণে হয়, যদি ক্যাভিটেশনের কারণে দাঁত ফাঁকা থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটি অ্যাকর্ডিংলি চিকিৎসা করতে পারেন পার্মানেন্ট ফিলিং এর মাধ্যমে, বা অনেক সময় দাঁতে ক্রাউনিং বা ক্যাপিং এর মাধ্যমেও কিন্তু আপনার এই সমস্যা থেকে সমাধান আমরা দিতে পারি। আরেকজন লিখেছেন, সম্ভবত আজকে আমরা এটি পড়েই শেষ করব। রেজাউল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার আক্কেল দাঁত উঠছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, মুখ ঠিকমতো খুলতে পারছি না, খাওয়া দাওয়াতেও সমস্যা হচ্ছে, লবণ পানি দিয়ে কুলকুচি করছি কিন্তু তেমন আরাম পাচ্ছি না, একটু করণীয় বললে ভালো হতো। আপনার বয়স আপনি উল্লেখ করেননি রেজাউল ইসলাম সাহেব। তো আমার কাছে মনে হচ্ছে যে বয়স আপনার খুব বেশি হবে না, কারণ আক্কেল দাঁত ওঠার যে বয়স সেটি আমরা বলি 17 থেকে 25 বছর বয়স। এই বয়সটুকুতে কিন্তু আক্কেল দাঁতটি ওঠে, এবং কথিত আছে যে আক্কেল দাঁত ওঠার সাথে সাথে আক্কেলও কিন্তু ভালো জন্মায়। যা হোক, আমার নিজেরও কিন্তু আমার যখন বয়স অলমোস্ট 17-18 বছর, তখন আক্কেল দাঁত ওঠার সময় আমি প্রচন্ড পেইন ফিল করি এবং আমার মুখ ফুলে গিয়েছিল। আমি কিন্তু তখন দাঁত ফেলে দিতে বাধ্য হয়েছিলাম, কারণ এটা পজিশনটা ভালো ছিল না। তো আপনার ক্ষেত্রেও এরকম হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি দেখি সেটি হচ্ছে আক্কেল দাঁত কিন্তু অনেকগুলো কারণে ঠিকমতো উঠতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে ল্যাক অফ স্পেস, অর্থাৎ জায়গার সংকুলান না হওয়ার কারণে এটি কিন্তু উঠতে পারে না। অনেক সময় আক্কেল দাঁত ওঠার চেষ্টা করে, দেখা হলো যে ওখানে যে হাড়টি রয়েছে, সে বোনস বা হাড়, সেই হাড়ে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে আর উঠতে পারে না। বারবার উঠতে চায় কিন্তু উঠতে না পারার কারণে ওখানে কিন্তু ইনফেকশন হয়। অনেক সময় ফুড ইনফেকশন হতে পারে, যেহেতু সর্বশেষ দাঁত, পেছনের দাঁত। খাবার ঠিকমতো আমরা ব্রাশ আউট করতে পারি না, ক্লিনিং করতে পারি না, এবং ফুড ইনফেকশন হয়ে হয়ে খাবার জমা হয়ে হয়ে কিন্তু অনেক সময় ইনফেক্টেড হতে পারে। এবং আক্কেল দাঁতের যে ইনফেকশনটা বা প্রদাহটা, এটাকে আমরা বলি পেরিকরোনাইটিস বা মাড়ির প্রদাহ। এবং এটি যদি বারবার হয়, ফ্রিকুয়েন্টলি হতে থাকে, এবং দেখা গেলো যে পজিশন যদি ভালো না থাকে, এবং অনেক সময় আশ্চর্যের বিষয় হচ্ছে অনেক সময় এই দাঁতটি কিন্তু উল্টো ভাবে উঠতে পারে সম্পূর্ণ। দেখা গেলো যে গড়াটা উল্টো দিকে এবং মাথাটা নিচের দিকে। আবার দেখা গেলো যে দাঁতটি যেখানে থাকার কথা ছিল সেটি না হয়ে জিহ্বার দিকে বা মুখের ভেতরের দিকে একটু পজিশন চলে যেতে পারে, গালের সাইডে চলে যেতে পারে, বা পেছনের সাইডে চলে যেতে পারে। হোয়াট এভার দ্য লোকেশন বা পজিশন ইজ, আপনাকে কিন্তু এই দাঁতটি যদি উঠতে নাই পারে, তাহলে কিন্তু এটি রেখে খুব বেশি আপনার কষ্টের কারণ বানানোর দরকার নেই। আপনি অবশ্যই এক্ষেত্রে একজন অভিজ্ঞ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আমি বলবো যে একজন অভিজ্ঞ ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে যাবেন, যেনারা এই আক্কেল দাঁত অপারেশনে সিদ্ধহস্ত। তাদের কাছে গিয়ে এক্স-রে করিয়ে ভালো মতো দেখে যদি মনে হয় যে ইট শুড বি রিমুভড ভেরি আর্লি টাইম, এট দ্য ভেরি আর্লি টাইম, তাহলে আমি পরামর্শ দেব যে আপনি এটিকে আর বহন করবেন না। আক্কেল দাঁত চলে গেলে কিন্তু আক্কেল কমে যায় না, এটুকু আপনাকে এনশিওর করতে পারি। সুতরাং এই চিকিৎসা নিয়ে আপনি আক্কেল দাঁতের যে প্রদাহ বা ব্যথা মুক্ত থাকতে পারবেন, এবং এর সাথে আপনি অভিজ্ঞ হবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার কোনো পর্বে দেখা হবে।